ধরুন আপনি বা আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির টেম্পোরারি 2 গৃহকর্মীর কেউ আসেনি। একজনের বাড়ি হয়তো বৃষ্টির পানিতে ডুবে গেছে, আরেকজনের হয়তো বাচ্চা টিনের চালের ঘরের গরমে অসুস্থ হয়ে হাসপাতালে। সারা দিনের প্ল্যান কিন্তু ওলটপালট হয়ে গেল। কোনো মতে ঘর থেকে বেরিয়ে হয়তো টের পেলেন রিকশা ধর্মঘট চলছে। এই গরমে হাঁটতে শুরু করলেন। ভাবুন তো কি গুরুত্বপূর্ণ এই মানুষগুলো আমাদের জীবনে, অথচ এই সস্তা শ্রমের বিপরীতে তাদের উপার্জন, সেই উপার্জন দিয়ে কেমন জীবন তারা যাপন করেন আপনি আমি কি জানি? আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। প্রতি বছর 1 মে তারিখে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনকে স্মরণ করে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি। আপনি আমি যখন মে দিবসের ছুটি ভোগ করব, আমাদের গৃহকর্মী ড্রাইভারকে কি ছুটি দিয়েছি? ঢাকা থেকে বলছি আজকের পর্ব সেই দৃশ্য ও চেতনার আড়ালে থেকে যাওয়া মানুষগুলো ও তাদের জীবন নিয়ে, যাদের শ্রমে চলমান থাকে এ শহর, হোক কোভিডের সময় বা 2024-এর আন্দোলনের উত্তাল সময়। বাংলাদেশ শ্রমশক্তি জরিপ 2022-এর তথ্য অনুযায়ী দেশের শ্রমশক্তির প্রায় 85%ই অনানুষ্ঠানিক খাতে কর্মরত। ঢাকায় এই পরিসংখ্যান প্রায় সমান। এর মধ্যে পড়ে আমাদের গৃহকর্মী, ড্রাইভার, দারোয়ান, নির্মাণ শ্রমিক, হকার এবং আরও অনেকে। শ্রমিক হিসেবে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, কোনো রকম আইনি ও সামাজিক সুরক্ষা নেই, কর্মস্থলের পরিচয়পত্র নেই। কাজের ক্ষেত্রে অন্যায়ের শিকার হলে তাদের শ্রম আদালতে মামলা করার সুযোগও নেই। তবে একজন নগর গবেষক হিসেবে আমার আগ্রহ হয় জানার যে ঢাকা শহরে প্রথম আসা একজন শ্রমজীবী কিভাবে নিজের মাথা গোজার ঠাঁই খুঁজে নেয়। 1895 সালে H.G. Wells'ের লেখা বিখ্যাত সায়েন্স ফিকশন টাইম মেশিনে ভবিষ্যতে সেই অদ্ভুত নগরীর কথা মনে আছে আপনাদের? সেখানে মাটির ওপরে থাকে এক জনগোষ্ঠী যারা শ্রমের সাথে সংযুক্ত না। দীর্ঘদিনের শ্রমহীন আইসি জীবনে প্রতিটি মানুষের দেহাবয়ব হয়ে গেছে কোমল, ছোট। নারী পুরুষ প্রায় একই রকম দেখতে, কিন্তু মাটির নিচে বসবাস করে এক অদ্ভুত সম্প্রদায়, মোরলক, যাদের শ্রমের কারণে পুরো শহরটা চলমান থাকে। টাইম মেশিন বইটির প্রকাশনার প্রায় 124 বছর পর 2019 সালে দক্ষিণ কোরিয়াতে মুক্তি পায় প্যারাসাইট নামক একাডেমি অ্যাওয়ার্ড জয়ী এক চলচ্চিত্র। সেখানে আমরা দেখতে পাই এক শ্রেণী বিভক্ত সমাজ যারা স্থানিকভাবেও বিভক্ত, একটি প্রান্তিক পরিবার যাদের বসবাস বেসমেন্টে, ঠিক মোরলকদের মতো। ঢাকার অব্যবহৃত জমির পরিমাণ হয়তো এখনও এ শহরের নিম্নবিত্ত শ্রমজীবীদের পাতালে বা বেসমেন্টে থাকতে বাধ্য করছে না, কিন্তু এ শহরও কিন্তু বিভাজিত, সেগ্রিগেটেড। আর এ মানুষগুলো যাদের শ্রমের চাকা থেমে গেলে থমকে যাবে আমাদের জীবন, তাদের আমরা বড় জোর প্যারাসাইটের মতোই গণ্য করি। তাদের বসবাসের জায়গা বস্তি, ঝাঁকিনা একটা প্রচলিত গালিও। চলুন দেখি বাস্তবিক পরিস্থিতি কি। 4 বছর আগের একটি আলোচনা অনুষ্ঠানে স্থপতি ইকবাল হাবিব উল্লেখ করেন ঢাকার প্রায় 44 লাখ মানুষ বস্তিতে বসবাস করেন। প্রতি স্কোয়ার ফিটের জন্য তারা 44 থেকে 48 টাকা ভাড়া দেন, যেখানে উচ্চবিত্ত মানুষরা 21 থেকে 28 টাকা পার স্কোয়ার ফিটে বাসা ভাড়া পায়। গুলশান বনানীতেও এই রেট 32 টাকার উপরে যায় না, যেখানে জনঘনত্ব মাত্র 100 থেকে 200 জন পার একর। অথচ ঠিক তার সংলগ্ন করাইলে প্রতি বর্গফুটের ভাড়া 60 টাকা, অথচ জনঘনত্ব 1000 জন পার একর। কিন্তু শুধু কি বস্তিতে থাকে এই বিপুল পরিমাণ শ্রমজীবী মানুষ? না, এ শহরের পরিকল্পিত এলাকার ভাজে ভাজে গড়ে ওঠা অপরিকল্পিত, অস্বাস্থ্যকর ও অনিরাপদ আবাসনেও ঠাঁই নিতে হয় তাদের। একপাশে হাতির ঝিলের সৌন্দর্য উপভোগ করতে করতে যখন গাড়ি চালিয়ে যান, তখন আরেক পাশে দেয়ালের ওপারের টিন কাঠের তৈরি নড়বড়ে ভয়ঙ্কর ঘরগুলো নিশ্চয়ই দেখেছেন। ঢাকা স্ট্রাকচার প্ল্যানের তথ্য অনুযায়ী ঢাকার প্রায় অর্ধেক অধিবাসীর এই নিম্নমানের বাসার খরচ মেটাতে আয়ের অর্ধেক ব্যয় করতে হয়। আবাসনের বিপুল ব্যয় মেটাতে অন্যান্য খাত থেকে খরচ বাঁচাতে বাধ্য হন তারা। তারপরও
ঢাকার মাত্র 2 থেকে 5% আবাসন নিম্ন মধ্যবিত্তদের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। অথচ সাশ্রয়ী আবাসন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসগুলোর মধ্যে একটি অন্যতম টার্গেট। কাগজে কলমে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচিত সরকারের ইলেকশন ম্যানিফেস্টো এবং 2022 গ্যাজেটের ডিটেইল এরিয়া প্ল্যানে সাশ্রয়ী আবাসনের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে দেখা গেছে 80 নির্বাচিত সরকারের ইশতেহারে, যেখানে বলা হয়েছে সবার জন্য আবাসনের প্রতিশ্রুতি। বলা হয়েছিল নিম্নবিত্ত ও বস্তিবাসী মানুষদের জন্য জাতীয় পর্যায়ে বাস্তবসম্মত বহুমুখী পরিকল্পনার মাধ্যমে সাশ্রয়ী আবাসন সরবরাহ করার ব্যবস্থা করা হবে। কিন্তু নির্বাচনী স্বপ্নের বুদবুদ বাস্তবায়নের জন্য কোনো বাস্তবায়নযোগ্য বাস্তব রোড ম্যাপের সন্ধান পাওয়া যাচ্ছে না। সাশ্রয়ী আবাসনের কথা বলা হয়েছে ঢাকা স্ট্রাকচার প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যান উভয় পরিকল্পনা নীতিমালায়, কিন্তু সাশ্রয়ী আবাসনের বিষয়ে বেসরকারি ভূমি উন্নয়ন বিধিমালা 2004-এ কোনো বাধ্যবাধকতা নেই। উপরন্তু সাশ্রয়ী আবাসন সংক্রান্ত নীতিমালাগুলো অত্যন্ত অস্পষ্ট, ধোঁয়াটে এবং অসম্পূর্ণ। যেমন সাশ্রয়ী আবাসনের জন্য ঢাকার বেশ কিছু স্থানে কিছু কাল্পনিক সাইট দেখানো হয়েছে ড্যাপে, যেন নিয়ম রক্ষার্থে। সেই এলাকাগুলোর আশেপাশে কর্মসংস্থান আছে কিনা, সুলভ পরিবহন ব্যবস্থা আছে কিনা, সেখানকার ল্যান্ড ইকোনমি সাশ্রয়ী আবাসন করার জন্য সুবিধাজনক কিনা, এসব আলাপ অনুপস্থিত। আরও কিছু বিভ্রম, যেমন ড্যাপে প্রস্তাব করা হয়েছে ব্লক ডেভেলপমেন্টের ক্ষেত্রে মোট অ্যাপার্টমেন্ট ইউনিটের 25% সাশ্রয়ী আবাসন হলে 20 থেকে 30% বোনাস এফএআর প্রণোদনা পাওয়া যাবে। প্রণোদনার লোভের পরও জমির মালিকরা নিজস্ব কম্পাউন্ডের ভেতর নিম্ন আয়ের মানুষদের সাথে সহাবস্থানে রাজি নাও হতে পারে। এছাড়াও সাশ্রয়ী আবাসন বরাদ্দের জন্য কোনো আয়ভিত্তিক শ্রেণীভাগ, ভর্তুকি বা অর্থায়ন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী সাশ্রয়ী ভাড়ার কাঠামো সংক্রান্ত কোনো নীতি খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। সুতরাং বাস্তবে নিম্ন আয়ের মানুষের নাগালে সাশ্রয়ী আবাসন পৌঁছানোর কোনো নিশ্চয়তা দিচ্ছে না এসব নীতিমালা। আমরা কি কিছু ভাবতে পারি? যেমন প্রথমত, পৃথিবীর যেসব দেশে এমআরটির মতো পাবলিক ট্রান্সপোর্ট করিডোর আছে, সেখানে ট্রানজিট করিডোরকে ভিত্তি করে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি করা হয়, যার উল্লেখ ড্যাপে আমরা পাচ্ছি। টিওডি ধারণার একটা অন্যতম শর্ত হচ্ছে স্টেশন এরিয়ার 5 থেকে 10 মিনিট হাঁটা রেডিয়াসের মধ্যে সাশ্রয়ী আবাসন থাকতে হবে। যুক্তিটা খুব সহজ। যারা প্রাইভেট কার এফোর্ড করতে পারে না, সেসব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা যেন সুলভ পাবলিক ট্রান্সপোর্টের সবচেয়ে কাছাকাছি হাঁটা দূরত্বের মধ্যে তাদের সামর্থ্য অনুযায়ী বাসা খুঁজে পাবে। সাশ্রয়ী আবাসনের সেই কাল্পনিক সাইটগুলোকে কি আমরা টিওডি পরিকল্পনার সাথে সমন্বয় করে চিন্তা করতে পারি? দ্বিতীয়ত, ব্লক ডেভেলপমেন্টের ক্ষেত্রে 20 থেকে 25% সাশ্রয়ী আবাসন সংযুক্ত করা প্রণোদনার লোভ ভিত্তিক না রেখে বাধ্যতামূলক করা যায় কিনা ভেবে দেখা দরকার। পরিশেষে বলি, আবাসন সংকটের ধোঁয়া তুলে রিয়েল এস্টেট সেক্টরে যে বিপুল কনস্ট্রাকশনের যজ্ঞ আমরা দেখি, তার সর্বসাকুল্যে 33%। কারণ ড্যাপের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার 2 থেকে 5 তলা বাড়ির সংখ্যা 25% এবং 6 তলার উপরে বাড়ির সংখ্যা মাত্র 8%। তার মানে আমাদের রাষ্ট্র, নীতি নির্ধারক এবং আপনার আমারও চিন্তার পুরোটা জুড়ে শহরের উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা ও তাদের 33% দালানের আবাসন। 2026-এ দাঁড়িয়ে এই মে দিবসে দৃষ্টি ও চিন্তার আড়ালে থাকা ওই বাকি 67% দালানে বসবাসকারী আমাদের শহরের চালিকা শক্তি, শ্রমজীবী মানুষদের নিয়ে একটু ভাবি। প্রশ্ন তুলি, যে শহরে 85% মানুষই এ ধরনের শ্রমজীবী, তাদেরকে বাদ দিয়ে শহর নিয়ে ভাবি কিভাবে? তাদের স্বাস্থ্যসম্মত, নিরাপদ, পরিচ্ছন্ন, সুন্দর আবাসনের বন্দোবস্ত না করে কিভাবে গোটা শহর গোছানোর কথা ভাবি? কিভাবেই বা সমতা ভিত্তিক, বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি? এসব প্রশ্ন রেখে গেলাম আজকের পর্বে। সবাইকে মে দিবসের শুভেচ্ছা। আগামী পর্বে আমন্ত্রণ রইল। পোস্ট দেখুন, ভাবুন, করুন।